এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। করোনা মহামারীর এই দুর্যোগময় পরিবেশে যার যার অবস্থানে সাবধানে থেকে আশা করি সকলেই সুস্থ আছেন। আজকে আমি আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জীববিজ্ঞানের একটি অধ্যায় আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের দশম শ্রেণীর সুপ্রিয় যে শিক্ষার্থীরা আছো, তোমরা জানো যে আমরা আগে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল যে পরীক্ষা, সেটি প্রথম অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে জীবনী শক্তি, এবং এই অধ্যায়টি আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা আগের যে অধ্যায়টি আছে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে দেখেছি কোষ বিভাজন সম্পর্কে, কিভাবে একটি মানব শরীর তৈরি হয় একটি ছোট্ট কোষ থেকে অনেক বড় একটি বৃক্ষ, অনেক বড় বড় প্রাণী ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হয়। তো এই যে কোষ বিভাজন প্রক্রিয়া তথা আমাদের মানব দেহের যে জৈবনিক প্রক্রিয়াগুলো, এইগুলো পরিচালনার জন্য অবশ্যই একটি শক্তির প্রয়োজন। এই শক্তিটি কোত্থেকে আসে এবং কিভাবে তা তৈরি হয়, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শক্তি কি? পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি হচ্ছে সেটাই যেটার মাধ্যমে আমরা যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে পারি। তো জীববিজ্ঞানের ভাষায় কিন্তু শক্তি সেটাকে বলে না। জীববিজ্ঞানের ভাষায় শক্তি হচ্ছে ওই উপাদান বা ওই এনার্জি যা আমাদের মানব দেহের বিভিন্ন কাজ, দৈনন্দিন কাজগুলো করতে আমাদেরকে সাহায্য করে। আমি এটার জন্য এই উদাহরণটি দেওয়ার জন্য তোমাদের জন্য একটি চার্ট তৈরি করেছি। তোমরা এই চার্টটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে বিদ্যুৎ শক্তিকে বিভিন্ন ধরনের অন্যান্য শক্তিতে রূপান্তরিত করি এবং বিদ্যুৎ শক্তি তৈরি করি। তোমরা দেখবে যে আমরা আলোর জন্য লাইট ব্যবহার করি, বাতাসের জন্য বৈদ্যুতিক পাখা ব্যবহার করি এবং শব্দ তৈরির জন্য স্পিকার বা মাইক ব্যবহার করি। এগুলো কিন্তু প্রত্যেকেই চলে বিদ্যুৎ শক্তির সাহায্যে। তো বিদ্যুৎ শক্তিটি তৈরি হয় দুইভাবে, একটি হচ্ছে জলবিদ্যুৎ, একটি সৌরবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ। সৌরবিদ্যুতের মূল উৎস হচ্ছে সূর্য এবং জলবিদ্যুতের মূল উৎস হচ্ছে নদী, সাগর, জলপ্রপাত। ঠিক তেমনি আমাদের মানব দেহে আমরা যে শক্তিটি ব্যবহার করে কাজকর্ম করে থাকি, কথাবার্তা বলে থাকি, প্রত্যেকটি কাজই আমরা করে থাকি, এই শক্তিটা মূলত আসে খাদ্য থেকে, আমরা সবাই সেটা জানি। আর এই খাদ্যটা মূলত তৈরি হয় উদ্ভিদের কাছে। আমরা জানি যে উদ্ভিদই হচ্ছে এমন একটা প্রাণী এই মহাবিশ্বে বা পৃথিবীতে যারা নিজের খাদ্য নিজে তৈরি করে এবং তার তৈরিকৃত উদ্ধৃত খাদ্য খেয়ে অন্যান্য প্রাণীরাও বেঁচে থাকে। তো উদ্ভিদ এই যে খাদ্যটি তৈরি করে তার জন্য সে একটি প্রক্রিয়া অবলম্বন করে থাকে, যে প্রক্রিয়াটির নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় অংশে দেখতে পাবো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ নিয়ে একটি আলোচনা আছে। এই সালোক সংশ্লেষণ মূলত এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সমগ্র বিশ্বের তথা পুরো মহাবিশ্ব নয়, আমাদের এই পুরো পৃথিবীর প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি জীবিত বস্তুর জীবনী শক্তি তথা খাদ্য তৈরি হয়ে থাকে। যদি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি না থাকতো তাহলে কখনোই খাদ্য তৈরি করা সম্ভব হতো না। তো তোমরা এই চারটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে সালোক সংশ্লেষণটি মূলত কিভাবে ঘটে থাকে। আমি এখানে সংজ্ঞাটি দিয়ে দিয়েছি যে প্রক্রিয়ায় উদ্ভিদ সবুজ পাতায় সৌরশক্তি ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষণের উপাদান মূলত চারটি। একটি হচ্ছে আলো, সৌর, দ্বিতীয়টি হচ্ছে পানি, 3 নাম্বারটি কার্বন ডাইঅক্সাইড এবং 4 নাম্বারটি হচ্ছে পাতার ক্লোরোফিল। তোমরা লক্ষ্য করবে যে এই সকল চারটি উপাদানের যদি কোনো একটি মিসিং থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে খাদ্য উৎপাদন হয় না।
আমরা দেখি যে শীতকালে কিছু কিছু গাছের পাতা পড়ে যায় এবং ওই সকল গাছে কোনো ফল হয় না, কারণ তাদের পাতা থাকে না। আর পাতা না থাকলে তো ক্লোরোফিল থাকার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় সেটি হচ্ছে প্রকারভেদ। সালোক সংশ্লেষণ মূলত দুই প্রকারের। একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায়, যেটি দিনের অধিকাংশ সময়ে হয়ে থাকে, এবং অপরটি হচ্ছে আলোক নিরপেক্ষ, খুবই সীমিত মাত্রায়, যেটি রাত্রে হয়ে থাকে। আর এখানে একটি বিক্রিয়া আছে, যেটি হচ্ছে যে 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 12 অণু পানি যুক্ত হয়ে 1 অণু গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন তৈরি করে। আমরা জানি যে উদ্ভিদ বাতাস থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং মানুষ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য যেটি মূল উপাদান অক্সিজেন গ্যাস, সেটি দিয়ে থাকে। এই প্রক্রিয়াটির মাধ্যমে কিন্তু এই উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন দিয়ে থাকে। অর্থাৎ বলা যায় যে যদি এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি না থাকতো, তাহলে কিন্তু আমাদের শ্বাস গ্রহণের জন্য যে অক্সিজেন দরকার, সেটিও একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, তো এটি হচ্ছে মূলত সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ যে খাদ্যটি তৈরি করে তার মধ্যে কিছু উপাদান যুক্ত হয়। আমাদের বইয়ের প্রথম দিকেই দেখবে যে এটিপি নামক একটি বস্তু নিয়ে আলোচনা আছে। আমরা ধীরে ধীরে সেটিতে যাচ্ছি। তবে তার আগে আমি তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে এই প্রক্রিয়াটি, অর্থাৎ খাদ্য তৈরির যে প্রক্রিয়া, সেটি সম্পন্ন হয়। তোমরা দেখতে পাচ্ছ যে সূর্য থেকে গাছ সৌরশক্তি গ্রহণ করছে এবং মাটি থেকে সে পানি ও অন্যান্য জৈব উপাদান গ্রহণ করছে। সেই সাথে সে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে থাকে, যেটি তার বাতাসে থাকে। ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে সে সৌরশক্তি, পানি ও অন্যান্য জৈব উপাদান, অর্থাৎ যে সকল মৌলিক পদার্থ সে মাটি থেকে নিয়ে থাকে, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, এগুলোর সমন্বয় করে সে খাদ্য বা ফল তৈরি করে থাকে। এই খাদ্য বা ফলের মধ্যে মূলত দুটি উপাদান থাকে। একটি হচ্ছে এটিপি, যার বিশ্লেষণিক নাম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এবং অপরটি হচ্ছে NADPH2। এই এটিপিকে বলা হয় জৈব মুদ্রা আর NADPH2কে বলা হয় বায়ো এনার্জি। তো আমাদের দেহে মূলত দৈনন্দিন কাজের যে শক্তি, সেটি তৈরি করে এই এটিপি। এটিপি যখন মানব দেহে বিক্রিয়া করে খাদ্য থেকে, আমাদের পাকস্থলী যখন খাদ্যকে পরিপাক করে বিভিন্ন জৈব অ্যাসিডের সাহায্যে, তখন এটিপি ভেঙে গিয়ে এডিপি, অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট এবং 1 অণু ফসফরাস সাথে 7300 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আমরা জানি যে প্রত্যেকটা মানুষ খাদ্য গ্রহণ করার পর তার নাইট্রোজেন ঘটিত কিছু বর্জ্য নিঃসৃত হয়, যেটি মূলত এই আইপি অর্থাৎ তথা ফসফেটের কারণে হয়ে থাকে। এবং এই 7300 ক্যালোরি যে শক্তিটা আমরা পাচ্ছি, এই শক্তির সাহায্যে আমাদের দৈনন্দিন সকল কাজ, হাঁটা চলা, বিভিন্ন ধরনের কাজকর্ম করা, কথাবার্তা বলা, আমাদের হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন, শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, প্রত্যেকটি কাজ কিন্তু হয়ে থাকে উৎপন্ন এই শক্তিটি ব্যবহার করে। এখানে এটিপি এবং NADPH2 ছাড়াও আরও কিছু উপাদান আছে, যারা আমাদের দেহে বিভিন্ন কোষে, বিভিন্ন অঙ্গে শক্তি সরবরাহ করে থাকে। যেমন কিছু কিছু মৌল আছে, তাদের মধ্যে একটি হচ্ছে ATP, GTP, NAD, NADP এবং FADH2। তোমাদের বইতে, অর্থাৎ বর্তমান আধুনিক যে বইটি তোমাদের কাছে আছে, সেখানে এই উপাদানগুলোর নাম উল্লেখ করা নাও থাকতে পারে। সেক্ষেত্রে এগুলো হচ্ছে কিছু গৌণ শক্তির উপাদান, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের কোষ বিভাজন
প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমাদের আজকের মূল যে আলোচনার বিষয়বস্তু তোমাদের প্রথম দিকেই অধ্যায়ের শুরুতেই যেটি আছে সেটি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তথা এটিপি। এটিপি হচ্ছে একটি হাইড্রোকার্বন যৌগ, যে হাইড্রোকার্বনে মূল বেসটি হচ্ছে এই ধরনের অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন বেসটিতে হাইড্রোকার্বন ছাড়াও নাইট্রোজেন থাকে। এই অ্যাডেনোসিন বেসটির সাথে 3টি ফসফেট যুক্ত হয়ে, ফসফরাস অণু যুক্ত হয়ে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি করে, যার গাঠনিক সংকেত অনেকটা এই ধরনের, অর্থাৎ তার সর্বশেষ কার্বনের 3 বন্ধনে 3টি ফসফরাস অবস্থান করে। এই 3টি ফসফরাসের সর্বশেষ যে ফসফরাসটি যুক্ত হয়, এই বন্ধন শক্তিটি একটি হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। আচ্ছা, রসায়নে বিভিন্ন বিক্রিয়ার যে প্রকারভেদ আছে সেখান থেকে তোমরা জানো যে তাপাহারী এবং তাপোৎপাদী দুটো বিক্রিয়ার সম্পর্কে তোমরা পড়েছ। তাপাহারী বিক্রিয়া হচ্ছে এমন এক ধরনের বিক্রিয়া যেটিতে মূলত তাপশক্তি শোষিত হয়ে থাকে। তো এই অ্যাটিপি তৈরির প্রক্রিয়াটিও একটি তাপাহারী প্রক্রিয়া। যখন গাছের পাতায় এই অ্যাটিপি তৈরি হয় তখন সূর্য থেকে প্রাপ্ত সৌরশক্তি যে তাপটি থাকে সেটি এইখানে শোষিত অবস্থায় থাকে। পরবর্তীতে এই অ্যাটিপিকে ভেঙে অ্যাডিপি এবং 7300 কিলো ক্যালোরির যে শক্তিটি উৎপন্ন হয় সেটি মূলত এই স্থান থেকেই আসে, অর্থাৎ সর্বশেষ ফসফরাস অণুর যে বন্ধন সেটি ভেঙেই তৈরি হয়। তো তোমরা দেখতে পাবে যে এটি হচ্ছে একটি অ্যাডেনোসিন বেস। অ্যাডেনোসিন বেসের সাথে একটি ফসফরাস যুক্ত হয়ে প্রথমে তৈরি হয় অ্যাডেনোসিন মনোফসফেট। অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে আরেকটি ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডেনোসিন ডাইফসফেট, এবং অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে পুনরায় একটি ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট। মূল বিক্রিয়াটি হচ্ছে মূলত এই ধরনের, যে অ্যাডিপি প্লাস একটি ফসফেট অণু আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে তৈরি হয় অ্যাটিপি। তোমাদের বইয়ে এই বিক্রিয়াটি সম্পর্কে আলোচনা আছে। এটিপির অনেকগুলো নাম আছে, জৈব মুদ্রা, শক্তি মুদ্রা। এটিকে শক্তি মুদ্রা বলা হয়, তার মূল কারণ হচ্ছে আমাদের প্রতিদিনের যে জীবন ধারণ করার জন্য, অর্থাৎ জীবন চালানোর জন্য যে প্রক্রিয়াগুলো আছে, প্রত্যেকটি প্রক্রিয়ার যে শক্তিগুলো খরচ হয় সেটি মূলত আমরা এই অ্যাটিপি থেকেই পেয়ে থাকি, যার জন্য তার অপর নাম হচ্ছে শক্তির আধার। আমরা কোষের গঠন থেকে জানতে পারি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের পাওয়ার হাউস। প্রতিটি কোষের পাওয়ার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেখানে শক্তি উৎপন্ন হয়। মূলত এই মাইটোকন্ড্রিয়াতে এই অ্যাটিপিকে সংশ্লেষণ করে শক্তি তৈরি করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীগণ, এই অ্যাটিপি তৈরির প্রক্রিয়া এবং তার বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। অ্যাটিপি তৈরির যে প্রক্রিয়া তথা যেটি নাম হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোলাইসিস, আমরা এখন ওই বিষয়টি নিয়ে একটু আলোচনা দিতে চাই। তোমরা দেখবে যে সৌরশক্তির সাহায্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে অ্যাটিপি তৈরি হচ্ছে এবং অ্যাটিপি থেকে মানবদেহে শক্তি উৎপন্ন হচ্ছে। এছাড়াও এই বইতে আমি দেখিয়েছি এটি হচ্ছে মূলত প্রধান বিক্রিয়া সালোক সংশ্লেষণের, যার সাহায্যে অ্যাটিপি তৈরি হয়। এছাড়াও তোমাদের বইতে আরেকটি বিক্রিয়া আছে যে অ্যাডিপি প্লাস আইপি, সৌরশক্তি এবং ক্লোরোফিলের মাধ্যমে তৈরি হচ্ছে এটিপি। এটি হচ্ছে মূল বিক্রিয়া খাদ্য তৈরির, খাদ্যের মাধ্যমে শক্তি তৈরির। এই বিক্রিয়াটি যখন ঘটে থাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এটি মূলত দুইভাবে হয়ে থাকে। একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায় এবং অপরটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর যে পর্যায়টি, সেটিতে সূর্যালোকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সময় একটি উদ্ভিদ 80% খাদ্য তৈরি করে এবং এই 80% খাদ্য থেকে সে তার শরীরের জন্য নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করে এবং বাকি খাদ্য উদ্ধৃত হিসেবে তার শরীরে জমা রাখে, যেটি আমরা ফল হিসেবে পেয়ে থাকি। আলোক নিরপেক্ষ পর্যায়ে, অর্থাৎ মূলত রাতের বেলা কিছুটা পরিমাণ
খাদ্য উৎপন্ন হয় উদ্ভিদের দেহে, উদ্ভিদের পাতায়, যেটি সে নিজস্বের অর্থাৎ তার নিজস্ব খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। সেখানে মূলত উদ্ভিদ কোনো খাদ্য থাকে না, অর্থাৎ ফল হিসেবে সে কোনো কিছু রাখতে পারে না। যে খাদ্যটি সে তৈরি করে সেটি সে নিজের কাজেই ব্যবহার করে তার নিজের জীবনী শক্তির জন্য। তো এটি হচ্ছে মূলত সালোক সংশ্লেষণের প্রকারভেদ, যেখানে আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় সম্পর্কে আছে। তোমরা যখন এই অধ্যায় অর্থাৎ এই বিষয়টি নিয়ে পড়বে তখন তোমরা দেখতে পাবে যে অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণের বিপরীতে গাছ অক্সিজেন গ্রহণ করে থাকে। অর্থাৎ আলোক পর্যায়ে সে কার্বন ডাই অক্সাইড নেয় এবং গ্লুকোজ তৈরি করে, কিন্তু অন্ধকার পর্যায়ে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ না করে মূলত অক্সিজেন গ্রহণ করে থাকে এবং এর সাহায্যে সে খাদ্য তৈরি করে। আর এই সালোক সংশ্লেষণে কিছু চক্র নিয়ে আলোচনা আছে, যেটি হচ্ছে ক্যালভিন চক্র এবং হ্যাস চক্র। আমরা পরবর্তী পাঠদানে এই দুটি চক্র সম্পর্কে আলোচনা করব। বর্তমানে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সালোক সংশ্লেষণের ভূমিকা। আসলে সালোক সংশ্লেষণের ভূমিকা সম্পর্কে তো বলার মতন কিছুই নেই, প্রত্যেকটি কাজই হয়ে থাকে এই সালোক সংশ্লেষণের সাহায্যে। আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ গাছের সাহায্যে, তাও ঘটছে সালোক সংশ্লেষণে। অক্সিজেন তৈরি, সেটিও তৈরি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এবং আমাদের যেটি মূল উপাদান খাদ্য, শর্করা খাদ্য গ্লুকোজ, সেটিও তৈরি হচ্ছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাই বলা চলে যে আমাদের জীবনে অর্থাৎ প্রত্যেকটি প্রাণীর জীবনে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য প্রক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য কিছু প্রভাবকের কথা বলা হয়েছে। এই প্রভাবক সম্পর্কে, তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে প্রভাবকগুলো আছে এই সম্পর্কেও আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হচ্ছে এতটুকুই, যে সালোক সংশ্লেষণ জিনিসটা কি, সেটি কিভাবে ঘটে এবং তার সাহায্যে কিভাবে ফলের মাধ্যমে অর্থাৎ খাদ্যের সাহায্যে অ্যাটিপিতে শক্তি সঞ্চিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইয়ের এই বিষয়গুলো পড়বে এবং যদি কোনো ধরনের তোমাদের সমস্যা সৃষ্টি হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী লেসনে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দুটি চক্র এবং তার বিভিন্ন যে প্রভাবকগুলো আছে সেগুলো নিয়ে বিশদ আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।